আমাদের লাস্ট ক্লাসে ইকুয়ালিটি ক্রাইটেরিয়া নিয়ে আমরা আলোচনা করে এসেছিলাম। সেখান থেকে আমরা দেখেছি ওই ক্রাইটেরিয়া থেকে আমরা কোন একটা জেনারেটর হেলদি কন্ডিশনে রান করার অবস্থায় চলা অবস্থার একটা জেনারেটরকে যদি ফল্ট হয়, তাহলে ওই জেনারেটরের হেলদি কন্ডিশনে, ফল্ট কন্ডিশনে এবং ফল্ট ক্লিয়ার হওয়ার পরের কন্ডিশনে মেশিনের কিরকম আকার নেয়, মেশিনের রোটারের পজিশন বা এইগুলোর কেমন হয়, এইগুলো নিয়েই আমরা আলোচনা করে এসেছি, যেটা আমাদের ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া এইখান থেকে আমাদের বার করা যায়। সেখান থেকে আমরা ইচ্ছে করলে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া দিয়ে আমরা যে কোনো টাইমে ফল্ট হওয়ার পরে যে কোনো টাইমে রোটার অ্যাঙ্গেল কতটা হচ্ছে বা স্পিড, নতুন স্পিড কতটা হচ্ছে, এইগুলো আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো আর কি। এইটা আমরা ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ার সাহায্যে করে আসলাম। এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই জায়গাটায় আমরা এখানে দেখো এই যে ফিগারটায় 2 নম্বর ফিগারের এই যে 2B ফিগারটা, এখানে একটা জায়গায় অস্পষ্ট হয়েছে, একটু দেখো। এই যে হেজেস এরিয়াটা, যেটা আমি কেটে দিয়ে হেজ দিয়ে দেওয়া, এবং এই এরিয়াটা, এটাকে আমি বলছি A1 A2, আর এই এরিয়াটা A1 কিছুটা পড়া যাচ্ছে, কিন্তু এটা একটু পড়া যাচ্ছে না, যেটা A2, এই এরিয়াটা হচ্ছে A2। এই যে হ্যাশ দিয়ে যাওয়া লাইনগুলো, ড্যাশ ক্রস ক্রস দিয়ে মতন, যেটা এই একটা এরিয়া আর এখানে এই এর একটা এরিয়া, এই দুটো এরিয়া দিয়ে আমরা স্ট্যাবিলিটিটাকে কিভাবে করা যায় সেখান থেকে দেখো। এই এরিয়াটা হচ্ছে A1, যেটা বলছি A1টা কি, A1টা হচ্ছে যেখানে যখন হেলদি কন্ডিশন রান করার থেকে ফল্ট হলো, ফল্ট হওয়ার পর থেকে ফল্ট ক্লিয়ার হওয়া পর্যন্ত যে সময়টা, এই সময়টার পর্যন্ত ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ারটা 0 ছিল। তার মানে পুরো যে মেকানিক্যাল ইনপুট পাওয়ারটা পুরোটাই রোটারের মানে ইনার্শিয়ার বা এই যে এনার্জিটা, কাইনেটিক এনার্জিটা রোটারের মধ্যে বাড়তি এনার্জি এখানে ঢুকে দেওয়া হয়েছে। যে এনার্জি থাকার কথা ছিল PM, সেই সময় যদি ইলেকট্রিক্যাল আউটপুটটা এই P ইলেকট্রিক্যাল হতো, এই যে P এই পয়েন্টটা মানে PM আর P ইলেকট্রিক্যাল সমান, যেটা এই যে এই পয়েন্টে PM আর P ইলেকট্রিক্যাল সমান হেলদি কন্ডিশনে, তো সেইটা তখন আর যখন 0 হয়ে গেল, পুরোটাই PM হলো। PM দিয়ে আমাদের অ্যাক্সেলারেশনটা বাড়িয়ে দিল, এবং এই এরিয়া A1 এরিয়ার মধ্যে এনার্জিটা, কাইনেটিক এনার্জি রোটারের মধ্যে, এক্সট্রা কাইনেটিক এনার্জি রোটারের মধ্যে পুশ করা হলো। এখন এখানে যখন ফল্ট ক্লিয়ার হয়ে গেল, ডেল সিতে ফল্ট ক্লিয়ার হয়ে গেল, বা সি পয়েন্টে যখন ফল্ট ক্লিয়ার হলো, তখন রোটার অ্যাঙ্গেলতে গেল এবং আলটিমেটলি সুইং করে রোটারটা সর্বোচ্চ এই পয়েন্টে গেল। এখানে আবার সিঙ্ক্রোনাস স্পিড, কিন্তু এই পয়েন্টে গেল, এই যে এরিয়াটা আসলো, এই এরিয়াটাকে আমরা বলছি A2, এবং এই এরিয়াটা কোনটা, যে ফল্ট ক্লিয়ার হওয়ার পরে সর্বোচ্চ সুইং করে যে পর্যন্ত গেল, এই এরিয়াটা হচ্ছে এনার্জি, যে এনার্জিটা বাড়তি এখানে ঢোকানো হয়েছে, এই এনার্জিটা এখানে যদি ডেসিপেট করে যে ইকুয়াল হয়, তাহলে আমরা বুঝবো যে সিস্টেমটা স্টেবল। কথাটা ধরতে পেরেছি কিনা আমি জানি না, এটা যদি ক্লাসরুমে হবে এটা আরো ব্যাখ্যা হবে। তুমি যদি ফল্টটা আরো পরে করতে, সি পয়েন্টে অনেক পরে এরকম একটা জায়গায় যে ক্লিয়ার করতে, যদি আমার যে কারসার মুভ করছে এইরকম জায়গায় যদি ক্লিয়ার করতাম, তাহলে কি হতো দেখো, এটা ফলটা হুকড হয়ে এরকম একটা জায়গায় যেত, এরকম জায়গায় গেলে একেবারে পুরো এরিয়া ধরে এটা ইনপুট আসতো, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইনপুট পাওয়ার, কাইনেটিক এনার্জি পাওয়ারটা রোটারের মধ্যে ঢোকাচ্ছে। আর এইখানে যখন যাওয়ার পরে এ সুইং করে তো নিঃসন্দেহে লাইন ক্রস করে যাবে, তো সেখানে এই ছোট্ট একটি এরিয়া পাওয়া যাবে। তো এই এরিয়া বিশাল এরিয়া মোটেই সমান, তো যার ফলে তখন আর আনস্টেবল হতো, তখন আনস্টেবল হয়ে যাবে, স্টেবল থাকবে। তার মানে মূল জিনিসটা হচ্ছে এই যে দুটো এরিয়া যদি সমান হয়, যে যতটুকু কাইনেটিক এনার্জি ডিউরিং ফল্ট রোটারের মধ্যে পুশ করা হয়েছে, ঠিক অ্যাডিশনাল কাইনেটিক এনার্জি, ঠিক ততটুকু অ্যাডিশনাল কাইনেটিক এনার্জি যদি ব্রেকের মাধ্যম দিয়ে এটাকে ডেসিপেট করানো যায়, তাহলে সিস্টেমটা স্টেবল থাকবে। এই কথাটাকে আমাদের প্রমাণ করার জন্য আমরা এখানে দেখো, ফর ডিটারমিনেশন অফ স্টেবিলিটি আন্ডার ট্রানজিয়েন্ট কন্ডিশন, মানে এটা ফল্টের কন্ডিশনে, ডিস্টারবেন্সের সময়, সিরিয়াস ডিস্টারবেন্স, ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া ইজ অ্যাপ্লিকেবল when only when
one machine is swing with respect to an infinite path. এখানে তো লিমিটেশন, এটা এই কথাটা প্রযোজ্য হবে যদি না কেবলমাত্র একটা মেশিন ইনফাইনাইট বাজের সঙ্গে কানেক্টেড হয়। তো এখানে প্রমাণ করতে বলছে যে ওই এরিয়া A1 যেটা বললাম এবং সেটা এরিয়া A2, এই দুটো এরিয়া সমান হবে when stability is maintained। স্ট্যাবিলিটি মেনটেন করতে হলে এই দুটো এরিয়া সমান হতে হবে। এই দুটো এরিয়া, এই A1 আর A2, এই দুটো এরিয়া সমান হতে হবে স্ট্যাবিলিটি মেনটেন করতে হলে। যদি দুটো এরিয়া সমান না হয় তাহলে স্ট্যাবিলিটি মেনটেন হবে না। এই হলো কথাটা। তো এখানে সেই হিসেবে এই দুটো এরিয়াকে দেখো কি করে বার করেছে না, যে সুইং ইকুয়েশন ফর রোটার অফ এ মেশিন কানেক্টেড টু অ্যান ইনফাইনাইট বাথ, এই ইকুয়েশন তো আমাদের জানা, সুইং ইকুয়েশন যেটা আর কি, এইটা 1 নম্বর বলেছে। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দি রোটার রিলেটিভ টু সিনক্রোনাস স্পিড, যেটা এই ইকুয়েশন আমাদের জানা, এই যে d del divided by dt is equal to omega রিলেটিভ ভেলোসিটি। ভেলোসিটিটা হচ্ছে ডিস্টেন্সকে ডিফারেন্সিয়েট করলেই ভেলোসিটি হয়। এই রিলেটিভ মানে আমাদের ডিস্টেন্সকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে রিলেটিভ ভেলোসিটি পাওয়া যায়, যেটাকে WR নামকরণ করছি। WR মানে রিলেটিভ ভেলোসিটি, সিনক্রোনাস স্পিডের থেকে আলাদা একটা স্পিড। এই যে এখানে হচ্ছে দুটো ডিফারেন্স, এটা সিনক্রোনাস স্পিড আর এটা হচ্ছে নর্মাল স্পিড। এই ডব্লিউটা যদি সিনক্রোনাস স্পিডের সঙ্গে সমান হয় তাহলে তো রিলেটিভ স্পিড 0 হয়ে যাবে। আর যদি অ্যাকচুয়াল স্পিডটা সিনক্রোনাস স্পিডের থেকে কম বা বেশি হয় তাহলে একটা রিলেটিভ স্পিড আসবে। এটাকে আমরা বলছি 2 নম্বর ইকুয়েশন। আর এই 2 নম্বর ইকুয়েশনকে যদি ডিফারেন্সিয়েট করো, এইটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে এই ইকুয়েশন, তাহলে d ওমেগা ডিভাইড বাই dt, এটা 3 নম্বর ইকুয়েশন। এখন 3 কে তুমি যদি 1 নম্বরে বসাও, 1 নম্বরে এখানে বসাও, তাহলে ইকুয়েশনটা আসে টুয়াইস h ওমেগা ডিভাইড বাই d ওমেগা বাই dt is equal to pm minus p e। p অ্যাক্সেলারেশন, এই pm minus p, এটা অ্যাক্সেলারেটিং পাওয়ার। 4 নম্বর ইকুয়েশন। তারপরে দেখা যাচ্ছে it is clear that when rotor speed is synchronous, omega is equal to omega s। এটা তো বটেই, তাহলে ওমেগা আর রিলেটিভ ভেলোসিটি আর কিছু নাই, 0 হবে। এখানে মাল্টিপ্লাইং বোথ সাইড বাই অফ ইকুয়েশন 4, এই যে ইকুয়েশন 4 এর যদি উভয় দিকে এইটা দ্বারা গুণ দেওয়া যায় WR is equal to d del divided by dt, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। 4 নম্বর ইকুয়েশনকে উভয় দিকে এটা দিয়ে গুণ দেবো, তার মানে WR টাকে বাঁ দিকে গুণ দেবো আর d del by dt টাকে ডান দিকে গুণ দেবো। তো দিয়ে দাও, দিয়ে দিলে দেখো তোমার এইখানে এইটা আসছে, এই জিনিসটা আসছে টুয়াইস h, এটা তো ছিল টুয়াইস h, এখানে ওমেগার এই সাইডে ওমেগার ঢোকাচ্ছ, এই যে ওমেগার, এটা ওমেগার ঢোকাচ্ছ আর এই সাইডে গুণ করে দিচ্ছ এটার সঙ্গে এই d del divided by dt। এখন আমি এই 5 নম্বর ইকুয়েশনকে একটু অন্যভাবে লিখতে পারি। এই 2 ওমেগার ইন্টু d ওমেগার বাই dt এর মানেটা কি? এটা হচ্ছে d dt ডিভাইড বাই এই যে d ওমেগার স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এটা কি 2 ওমেগার ইন্টু d ওমেগা বাই dt, এর সিম্পল ডিফারেন্সিয়েশন করে। তার মানে এটাকে যদি মানে ভেঙে ফেলার আগে এটা ভাঙলে এইটা হয়। আমি এই ভাঙা অবস্থায় না লিখে অরিজিনাল অবস্থায় লিখে দিলাম, ঠিক আছে? তো এটা থাকবে, এটা 6 ইকুয়েশন 6। এখন উভয় দিকে আমি dt দিয়ে গুণ দিয়ে দিলাম, উভয় দিকে এই ইকুয়েশনের 6 নম্বর ইকুয়েশন উভয় দিকে dt দ্বারা গুণ দিয়ে দিলাম এবং ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে এটা তো dt দিলে d ওমেগা আর স্কয়ার, এটা ইন্টিগ্রেট করছি, ঠিক আছে? ইন্টিগ্রেট করলে দেখো ওমেগা h ওমেগা s ইন্টু এটা হচ্ছে ওমেগা আর স্কয়ার ওমেগা আর টু স্কয়ার, ইন্টিগ্রেট করছি আর কি। এখানে একটা লিমিট দিচ্ছি, লিমিটটা হচ্ছে WR1 থেকে WR2 পর্যন্ত, এই লিমিটে আমি ইন্টিগ্রেট করছি এটা। তাহলে এটা দাঁড়াবে WR2 স্কয়ার মাইনাস WR1 স্কয়ার। এটাকে যদি ইন্টিগ্রেট করো এই জিনিসটা, তাহলে এই দুটো টার্মের এটা ইন্টিগ্রেট মানে একটা যদি ডেফিনিট ইন্টিগ্রাল হয়, ইন্টিগ্রেশন হয়, তাহলে দুটো পয়েন্ট লিমিট থাকবে। সেই লিমিটটা হচ্ছে একটা দিকে হচ্ছে del1 আর একটা দিকে হচ্ছে del2। এই লিমিটের মধ্যে রোটারটা সুইং করে আমরা ধরে নিচ্ছি del1 থেকে del2 এর মধ্যে সে সুইং করছে, তাহলে দুটো অ্যাঙ্গুলার লিমিট হচ্ছে del1 থেকে del2, এইটা। তো
তো এখানে লিখছে যে ইকুয়েশনটাকে যখন আমি এরকম লিখে ফেললাম, এখন আসো যে এই জায়গাটা কি মানেটা হচ্ছে কি দেখো, সাবস্ক্রিপ্ট ফর ওমেগা আর terms correspond to those of for the limits del of del limits del, that is rotor speed, এই যে WR1 corresponds to that at rotor angle del, যে রোটার অ্যাঙ্গেল যখন del 1 পজিশনে থাকবে তখন তার রোটার স্পিড যেটা এই রিলেটিভ স্পিডটা WR1, আর যখন রোটার অ্যাঙ্গুলার পজিশনটা ডেল্টা 2 হবে তখন তার করসপন্ডিং রোটার অ্যাঙ্গেল হচ্ছে এই রিলেটিভ ভেলোসিটিটা হচ্ছে WR2। এটা মিন করেছে আর কি। তো এটা যদি হয় তা তুমি এখন দেখো এই যে রোটারটার ডেল ওয়ান এর সমান হচ্ছে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে বা রিলেটিভ স্পিড WR1, আর ডেল্টা 2 পজিশনে রোটার অ্যাঙ্গুলার পজিশনে রিলেটিভ স্পিড হচ্ছে WR2। কিন্তু এখানে দেখো রিলেটিভ স্পিড, এই যে ইফ দি রোটার স্পিড ইজ সিনক্রোনাস অ্যাট এইটার, এবং যদি এরকম হয়ে দাঁড়ায় যে রোটারটা যে দুই লিমিট অ্যাঙ্গেল, দেখেন del 1 থেকে delta 2 পর্যন্ত যে লিমিট অ্যাঙ্গেল, এই del 1 এও যদি সিনক্রোনাস স্পিড হয় আর delta 2 ও যদি সিনক্রোনাস স্পিড হয়, তাহলে তো এই সব রিলেটিভ স্পিড গুলো জিরো, এই রিলেটিভ স্পিড গুলো জিরো। অর্থাৎ এখান থেকে তোমাকে আমি যদি এই কার্ভে বোঝাই, যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটা। এইখানে দেখো আমার যদি রোটার এখানে সিনক্রোনাস স্পিড ছিল তো অরিজিনালি, আবার এখানে যে সিনক্রোনাস স্পিড, তাই না, এরকম একটা সিনারি এখানে হচ্ছে না। অরিজিনালি রোটারের হেলদি কন্ডিশনে এটা ছিল রোটার অ্যাঙ্গুলার পজিশনে del 0, আর যখন ফল্ট হলো এখানে ফল্ট হয়ে যাওয়ার পরে যখন ফল্ট ক্লিয়ার হলো, তারপরে রোটার অ্যাঙ্গেল সুইং করে ম্যাক্সিমাম এতদূর গেল, এই পয়েন্টটা হচ্ছে del x। তো আমি এই del x টাকে যদি delta 2 আর del 0 টাকে যদি delta 1 বলি, তো এই দুই জায়গাতে তো স্পিড তো সিঙ্গল স্পিড, তো সিঙ্গল স্পিড যদি হয় তার রিলেটিভ স্পিড কত, জিরো না। WR1 এখানে WR1 এখানেও জিরো, WR2 এখানেও জিরো, কারণ এখানেও সিঙ্গোনাস স্পিড অতএব কোনো রিলেটিভ স্পিড নাই, এখানেও সিঙ্গোনাস স্পিড অতএব কোনো রিলেটিভ স্পিড নাই। তাহলে দুই জায়গাতেই আমাদের ওই WR1 এবং WR2 দুটোই জিরো, সেই কথাটা এখানে বলেছে। এই যে তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এটাও জিরো এটাও জিরো। 7 নম্বর ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে এই দুটো পার্টই জিরো হচ্ছে, জিরো মানে হোল ইকুয়েশনটাই জিরো। তাহলে ইকুয়েশনটা আমাদের দাঁড়াচ্ছে যে রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল del ইন্টিগ্রেশন del 1 to delta 2 PM minus P electrical d del is equal to 0, এইটাকে ইকুয়েশন আমি বলছি। এখানে থেকে আমাদের ইকুয়েশনটাকে বলছে কি del 1 আর del 2, এখানে ভাঙতে হবে আমাদের ইকুয়েশনটা। এখানে কি ধরনের ভাঙা দেখো, ইকুয়েশনটাকে ভাঙা মানে দুটো স্টেট আছে, একটা হচ্ছে ফল্ট, নো ফল্ট, ফল্ট হয়নি, তারপর যেখানে ফল্ট ক্লিয়ার হলো, তারপর হচ্ছে যেখানে ম্যাক্সিমাম সুইং করে যেখানে গেল। সেটা দেখো, দিস ইকুয়েশন অ্যাপ্লাইজ টু এনি টু পয়েন্টস del 1 and delta 2 on the power system on the power angle diagram, provided del 1 and del 2 should be the points at which the rotor speed is synchronous। সেই কথাটা এই মাত্র বললাম। এখন 2 এর বি, ফিগার 2 এর বি, টু সাচ পয়েন্টস আমাদের এখান থেকে এ এবং ই, সেই কথাই বললাম। আমাদের সেরকম ধরনের দুটো পয়েন্ট আমাদের এখানে এই এ এবং ই, যেখানে এখানেও সিগন্যাল স্পিড ছিল নরমাল হেলদি কন্ডিশন, এখানে ফল্ট যখন ক্লিয়ার হয়ে গেল, যখন সুইং করে ম্যাক্সিমাম এই পয়েন্টে গেল, এখানেও সিগন্যাল স্পিড। তাহলে এই দুটোকে del 1 আর delta 2 মানে করসপন্ডিং হচ্ছে এ এবং ই। তাই এ এবং ই মানে কি, এর পয়েন্টের করসপন্ডিং হচ্ছে del 0 আর ই পয়েন্টের করসপন্ডিং রোটার অ্যাঙ্গেল হচ্ছে del x। তাহলে আমরা del 1 আর delta 2 কে ওইভাবে রিপ্লেস করে দিই। দেখো আমরা রিপ্লেস করে দিলাম del 0 থেকে del একেবারে x পর্যন্ত। এর মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে দুটো পার্ট হচ্ছে একটা এই del 0 থেকে delta c পর্যন্ত একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে delta c থেকে delta x, এই দুটো পার্ট। আমরা এখানে ভাগ করে ফেলেছি। দেখো delta 0 থেকে delta c পর্যন্ত একটা পার্টের আমরা এই কার্ভের ইকুয়েশনের আমরা ইন্টিগ্রেট করবো, আর আরেকটা পার্টের হচ্ছে এইটা। তা আমি এখানে সেটাই করেছি। দেখো এইটাই আমরা লিখেছি এরকম ধরনের, এই যে delta 0 থেকে delta c পর্যন্ত এই PM মাইনাস P ইলেকট্রিক্যাল ডিডেল প্লাস delta c থেকে delta x পর্যন্ত আরেকটা পার্ট PM মাইনাস P ইলেকট্রিক্যাল
ডি ডেল ইজ ইকুয়াল টু 0। তাহলে এই পার্টটাকে আমি ভেঙে দুটো পার্টে করলাম, একটা হচ্ছে ডেল 0 থেকে ডেল সি, যেটা এই যে আবার বলি এই যে ডেল 0 থেকে ডেল সি পর্যন্ত একটা, আবার এখানে ডেল সি থেকে ডেল এক্স পর্যন্ত আরেকটা। এই দুটো কার্ভকে দেখো আমরা যদি ইন্টিগ্রেট করি যেভাবে দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে এইরকম। এখানে এখন ফার্স্ট পার্টটা দেখো, ফার্স্ট পার্টটা তো এটা আছে, এটা ঠিকই আছে। এখন এই পার্টটাকে যদি ডান দিকে নাও তাহলে এই যে এটা তো ডান দিকে নিলে নেগেটিভ, আর নেগেটিভের ভিতর থেকে এটা যদি কমন নাও নেগেটিভ, তাহলে পিই মাইনাস পিএম দাঁড়ায়। ডান পাশে গেলে এটা পিই মাইনাস পিএম দাঁড়ায়, যথার্থ তাই হবে। এই কোশ্চেন 10। এখন তুমি ফিগার 2 এর ওই বি থেকেই এটা প্রমাণ হবে। দেখো যে এই কার্ভটা এই যে লেফট হ্যান্ড সাইডে যেটা, এইটা এই যখন ডেল 0 থেকে ডেল সি পর্যন্ত রোটার অ্যাঙ্গেল যাচ্ছে তখন ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ার কত? যখন ডেল 0 থেকে ডেল সি পর্যন্ত যাচ্ছে, রোটার মুভ করে যাচ্ছে, তখন ইলেকট্রিক্যাল আউটপুট কত? এই কার্ভ থেকে আমরা দেখতে পেয়েছি এখান থেকে যখন এই পর্যন্ত যাচ্ছে তখন তো ইলেকট্রিক্যাল আউটপুট 0। তার মানে এই কার্ভটা আমি এই যে কার্ভ, এই কার্ভকে যদি আমি ইন্টিগ্রেট করি এখান থেকে এই পর্যন্ত, তাহলে আসলে ভাসলে আসে এই ইকুয়েশন, এই এরিয়াটা যেটা এরিয়া A1, তাই না? এই যে পিএম কে তুমি ইন্ডিকেট করছো, পিএম এর লাইন, পিএম এর এটা হচ্ছে লাইন, এই লাইনকে যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ইন্ডিকেট করো তাহলে তো জাস্ট এই পোর্শনটাই আসে, A1 কার্ভটাই আসে। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে A1। দেখো লেফট হ্যান্ড সাইডটা, ইকুয়েশনের এই লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে A1, আর রাইট হ্যান্ড সাইডটা কি? রাইট হ্যান্ড সাইডে যখন ডেল সি থেকে ডেল এক্স পর্যন্ত যাচ্ছে সেখানে নিঃসন্দেহে ইলেকট্রিক্যাল পাওয়ারটা বড় মেকানিক্যালের থেকে, যার ফলে পি ইলেকট্রিক্যাল মাইনাস পি মেকানিক্যাল হচ্ছে। দেখো এই কার্ভ থেকে, এই কার্ভ রেফার করবো আমরা। এখানে তুমি দেখো যে ডেল সি থেকে ডেল এক্স পর্যন্ত যখন আমাদের এটা মুভ করছে তখন এই পয়েন্টে এইটা হচ্ছে পি ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে পুরোটা পি ইলেকট্রিক্যাল পাওয়ার। এই কার্ভকে যদি এখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেট করো, এই কার্ভ যেটা সিনুসয়েডের যে কার্ভ, এখান থেকে ইন্টিগ্রেট করলে হচ্ছে এই এরিয়া, পুরো এই এরিয়া, সেখান থেকে পিএম যদি বিয়োগ দাও, এই হচ্ছে পিএম এর লাইন, একটু বিয়োগ দিলে তাহলে থাকে শুধু এই এরিয়াটা। সেটাই তো A2, সেটাই বলেছে, সেই জিনিসটাই এখানে বলেছে। অর্থাৎ এইটা হচ্ছে A1 আর এই সাইডের এরিয়াটা হচ্ছে A2। সেই কথাটাই এখানে এসছে, এই লাস্টের একটুখানি কেটে গেছে একটা লাইন আবার। তো আমি লাস্টলি এখানে বলে দিতে পারি যে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়াকে যদি কেউ চায় যে স্ট্রেট ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, আগেটা তো হোয়াট ইজ ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া সেটা বলে দিলাম। আগেরটা প্রথমে ডেফিনেশন হোয়াট ইজ ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, ইট ইজ এ টেকনিক, একদম গোড়াতে আর কি। ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া যখন শুরু করি সেখানে আর কি, যে সেটা কোথায় ছিল জানো, না ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া যে এখান থেকে শুরু করেছি আমরা, যেখানে আমরা বলে এসেছি যে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়াটা হচ্ছে যে টেকনিক by which the stability of a single machine connected to an infinite bus can be examined under transient condition without solving swing equation. এইটা হচ্ছে যদি জিজ্ঞেস করে কোশ্চেনে যে হোয়াট ইজ ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, তাহলে এইটুকু লেখা। যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য লিমিটেশন, তাহলে এখানে বলা যে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া ক্যান অনলি বি অ্যাপ্লাইড when a single generator is connected to infinite bus. তা আসলে তো এটা ইজ নট ভেরি রিয়ালিস্টিক, কেন কোনো ইনফাইনাইট বাসে একটা জেনারেটর কোনোদিন কানেক্টেড থাকে না। তো এইটাই হচ্ছে লিমিটেশন। তাহলে বলে দিলাম ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া ইজ অ্যাপ্লিকেবল অনলি when a single machine is connected to an infinite bus. আর যদি ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া স্ট্রেট করতে বলে, স্ট্রেট ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, তাহলে এই জিনিসটা, এই যে এইটা দেখো 16 নম্বর পৃষ্ঠা টপ, এটা আগেরটা 15 নম্বর পৃষ্ঠা, এটা 16 নম্বর পৃষ্ঠা। এখানে হচ্ছে যে দেখো সোজা কথা বলছি যে states that whatever kinetic energy is added to the rotor following a fault হওয়ার পরে যেটুকু কাইনেটিক এনার্জি রোটারে অ্যাড করছে must be cleared after fault বা after fault clearance to restore the rotor to second speed. এই যে কার্ভের এখানেই এসছে যে এটিকে আমরা ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, মানে সেটা স্টেটমেন্ট।
ফল্ট হওয়ার পরে এই যে এই পয়েন্টে ফল্ট হয়েছিল, এই পয়েন্টে যখন এই পয়েন্টে ফল্ট হলে এই পাওয়ারটা 0 হয়ে গেল। যতটুকু এনার্জি ফল্ট হওয়ার পর থেকে ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত এই যে এনার্জি, অ্যাডিশনাল এনার্জি অ্যাডেড টু দি রোটার, যেটা অ্যাডিশনাল এনার্জি রোটারে ঢোকানো হলো, অ্যাড করা হলো, সেটাকে মাস্ট বি ডেসিপেটেড। এই সেই এনার্জিটা ডেসিপেট করেছে, যেটা ব্রেক দিয়ে এইটা এখান থেকেই রিটার্ডেশন শুরু হয়ে গেছে, ব্রেক অ্যাপ্লাই হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম সুইং করে এই পর্যন্ত গেছে। এইটা হচ্ছে ব্রেকে এই এনার্জিটা ডেসিপেট করানো হয়েছে। যে এনার্জিটা এখানে ঢোকানো হয়েছিল সেটা এখানে ডেসিপেট হয়ে গেল এইটুতে। তাহলে এইটাই হচ্ছে যে আমাদের ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়ার স্টেটমেন্টের মেনলি ফিচারটাই হচ্ছে যে যতটুকু কাইনেটিক এনার্জি তুমি অ্যাডিশনাল কাইনেটিক এনার্জি ফল্টের পরে ঢোকাবে, ফল্টের সময় ঢোকাবে, ফল্ট থাকা অবস্থায় ঢোকাচ্ছে, এটুকু ফল্টটা আছে সিস্টেমে আছে, ততক্ষণ ধরে এতটুকু কাইনেটিক এনার্জি তুমি অ্যাডিশনাল কাইনেটিক এনার্জি রোটারের মধ্যে ঢুকিয়েছো। আর ফল্ট ক্লিয়ার হওয়ার পরে এই বিফোর বিং সেটল ডাউন টু সিঙ্ক্রোনাস স্পিড এইটা এতটুকু এনার্জি ডেসিপেট করিয়ে ফেলেছে। এটি হচ্ছে যদি সমান হয় তাহলে তো আমাদের ইকুয়ালিব্রিয়াম ক্রাইটেরিয়া হতেই হবে। এইটাই, এটা পরীক্ষার সময় যদি এটা আসে যে স্টেট দি ইকুয়ালিব্রিয়াম ক্রাইটেরিয়া, তাহলে এই অংশটাই লিখতে হবে যে states that whatever kinetic energy is added to the rotor following a fault or during a fault, following a fault মানে ফল্টের পরে, কথা বুঝতে পেরেছো? তুমি এখানে ডিউরিং এ ফল্ট লিখতে পারো, মাস্ট বি রিমুভড আফটার ফল্ট ক্লিয়ারেন্স, এটাও তুমি লিখতে পারো যে ফল্ট থাকা অবস্থায় যতটা কাইনেটিক এনার্জি অ্যাড করেছো রোটারে, ঠিক ততটাই কাইনেটিক এনার্জিকে রিমুভ করতে হবে ফল্ট ক্লিয়ার হওয়ার পরে আর কি। তাহলে সিস্টেম রোটারটা রেস্টোর করবে, সিঙ্ক্রোনাস স্পিডে ফিরে আসবে। এখন এইরকম জায়গাতে একটা ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল এখানে আছে, এই যে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল, এটাও পরীক্ষার সময় আসে। হোয়াট ইজ ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল? এখানে এই ডায়াগ্রামটা দিয়ে বোঝানো হয়েছে ভালো করেই। সেটা হচ্ছে যে there is a critical angle for clearing the fault in order to satisfy the requirements of equilibrium criteria for stability. তার মানে এখানে একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আছে, সেই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে in order to satisfy the requirements of critical মানে equilibrium criteria for stability। কি সেটা দেখো, যে তুমি যদি এখানে ছিল হেলদি কন্ডিশন, ফল্ট হলো, ফল্ট হয়ে এখানে ফল্ট হয়ে রোটারের মানে রোটার অ্যাক্সেলারেশন নিল, যেহেতু অ্যাক্সেলারেশন নিয়ে রোটার এগোচ্ছে, তুমি যদি ফল্ট ক্লিয়ার এমন একটা জায়গায় ফল্ট ক্লিয়ার করো, এটাকে যদি আমি ডেল সিয়ার বলি, ফল্ট ফল্ট ক্লিয়ারের এটাই হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং পয়েন্টটাকে ডেল সিয়ার যদি বলি, রোটার যখন ডেল সিয়ার পর্যন্ত পৌঁছেছে সেই সময় আমি ক্লিয়ার করছি ফল্টটা, ক্লিয়ার করলে সিস্টেমের সঙ্গে হুকড হচ্ছে এবং এ সুইং করে যতটা কাইনেটিক এনার্জি এখানে অ্যাড হয়েছে সেই এনার্জিটা ডেসিপেট করতে সুইং করে ম্যাক্সিমাম ঠিক এত দূর পর্যন্ত পৌঁছেছে, এটা ক্রস করেনি। এই পর্যন্ত পৌঁছালেই তাহলে এই যে এরিয়া A2 এখানে কিন্তু সিঙ্ক্রোনাস স্পিড, কিন্তু যদি তুমি আরেকটু পরে করতে ফলটা ক্লিয়ার, তাহলে এই কার্ভটা এখান থেকে নেমে এসে এই লাইন ক্রস করে যেত, এই পিএম লাইন ক্রস করে নেমে যেত, তখন আর এই এখানকার যে এরিয়াটা হতো সেটা এই এরিয়া থেকে ছোট হয়ে যেত, তখন স্টেবল হবে। তাহলে এইরকম একটা সিনারিও আছে যেখানে মার্জিনালি তুমি স্টেবল হও, এই অ্যাঙ্গেলটাই কি আমরা ক্রিটিক্যাল ক্লিয়ারিং বলছি। তাহলে দেয়ার ইজ এ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর ক্লিয়ারিং দ্য ফল্ট, এই ফল্ট ক্লিয়ার করার জন্য একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে, যাতে করে ইন অর্ডার টু স্যাটিসফাই দ্য রিকোয়ারমেন্টস অফ ক্রাইটেরিয়া ফর স্টেবিলিটি, অর্থাৎ সে সুইং করে ম্যাক্সিমাম একদম পর্যন্ত যাবে যাতে এই পিএম লাইন ক্রস করে এইদিকে না যায়, তাহলে তার এই এরিয়াটা, এই যে এরিয়া এনার্জি এখানে অ্যাড করা হলো ঠিক এক্স্যাক্টলি এটা ক্রস করার না করেই, ক্রস না করে এই পর্যন্ত পৌঁছাচ্ছে ম্যাক্সিমাম সুইং করে, এই এরিয়াটা এর সমান হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি ক্রিটিক্যাল ক্লিয়ারিং। আর ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম, এই যে অ্যাঙ্গেল পৌঁছালো তার করসপন্ডিং একটা টাইম আছে না, এখান থেকে এই পর্যন্ত পৌঁছাতে তার একটা টাইম লাগবে, এই যে টাইম লাগলো সেই টাইমটাই হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং। এখানে বলছে করসপন্ডিং ক্রিটিক্যাল টাইম, এই রোটার অ্যাঙ্গেলের যে ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম অ্যাঙ্গেলের যে করসপন্ডিং টাইম, সেটিকে আমরা বলছি এই করসপন্ডিং অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলের করসপন্ডিং টাইম কি আমরা বলছি ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম। বুঝতে পেরেছো তো?
এই ডেফিনেশনটা এখানে আছে। তাহলে এখানে পরীক্ষার সময় আবার এই দুটোকে ডিডিউস করা যায় যে ক্রিটিক্যাল যে কোনো জয়েন্টের ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম কত, এটা আমাদের নির্ণয় করার দরকার হয়, বা ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল কত। কেননা সার্কিট ব্রেকারের যখন পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারদের আসলে এই ডাটাটাই দিতে হয় যে ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমটা কত, সেই অনুযায়ী তারা সার্কিট ব্রেকারের স্পিড নির্ণয় করে। তো এখানে দেখা হয় যে হাউ টু ক্যালকুলেট ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বাই ইউজিং দি ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, রেফারিং টু ফিগার 3। এই ফিগারটা রেফার করেছে। তা রেফার করলে এখানে আমরা দেখো এরকম ধরনের এসছে যে এই এরিয়াটা A1, যেটাকে আমরা কি লিখবো, এটা হচ্ছে দেখো ইন্টিগ্রেট করে এই কার্ভকে, এই যে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ, এই কার্ভকে তুমি যদি এই কার্ভের মধ্যে আসলে এই কার্ভে তো পিএম, এটা পিএম এর লাইন, তাই না? এটা পিএম এর লাইন। তো এই পিএম এর লাইনকে যদি এই ডেল 0 থেকে ডেল সিআর পর্যন্ত ইন্টিগ্রেট করো তাহলে তো A1 হয়। আমি সেটাই লিখেছি যে A1টা হচ্ছে যে পিএম এর লাইনকে যদি ইন্টিগ্রেট করো, এটা একটা স্ট্রেট লাইন, এই লাইনকে যদি এই পয়েন্ট থেকে দুটো লিমিটিং পয়েন্ট দিয়ে দিলে সিআর ডেল সিআর পর্যন্ত ইন্টিগ্রেট করো, তাহলে আমাদের A1 এর সঙ্গে সমান। তো এটাকে লেখা মানে পিএম ইন্টু ভেঙে ফেললে ডেল সিআর মাইনাস ডেল জি, এটা একটা হলো। আর এটুটা কি, এটুটা হচ্ছে দেখো এই হচ্ছে এটু, তাহলে তুমি যদি এই যে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ একে যদি ডেল সিআর থেকে ডেল ম্যাক্স পর্যন্ত ইন্টিগ্রেট করে নাও, করে তার থেকে পিএমটাকে যদি বিয়োগ দাও, এই যে পিএম এর এই একদূর থেকে এই পর্যন্ত যদি বিয়োগ দিয়ে দাও, তাহলে তো A2 এরিয়া হয়। সেই কথাই এখানে লিখেছে। দেখো এই কার্ভ ডেল সিআর থেকে ডেল ম্যাক্স পর্যন্ত, ডেল সিআর থেকে ডেল ম্যাক্স পর্যন্ত আমাদের লিমিট, এই লিমিটের ভিতরে ইন্টিগ্রেট করছে, ইন্টিগ্রেশন করছে কি যে এই লাইন যেটা আমাদের জানা আছে, এটা হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভের লাইন। তো সেই পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ মানে হচ্ছে পি ম্যাক্স সাইন অফ ডেল, যেটা আমরা আগে ডিডিউস করে এসেছি, মাইনাস পিএম, সেটাই আমি লিখেছি। তো এটাকে ভেঙে ফেললে, লিমিটটা তুলে দিলে, ইন্টিগ্রেশন করে ফেলে এবং লিমিটটা বসাও, তাহলে পি ম্যাক্স কোসাইন অফ, এখানে দেখে নাও যে এই ফার্স্ট পার্টটা ইন্টিগ্রেট করলে কি দাঁড়ায়। ফার্স্ট পার্টটা ইন্টিগ্রেট করলে আসে পি ম্যাক্স কোসাইন অফ, এই যদি এইটা লেখো, এটা তো যদি ইন্টিগ্রেট করো সাইন, তাহলে মাইনাস কস, তাই না? মাইনাস কস থিটা, মাইনাস কস থিটা ডেল সিআর থেকে এই যে ডেল ম্যাক্স পর্যন্ত। এইটাকে না লিখে আমি এইটাকে, যেহেতু এটা মাইনাস সিআর আর এখানে প্লাস ছিল, আমি এটাকে ঘুরিয়ে দিয়েছি। এইটা তোমরা নিজেরা ওই যে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের নলেজ থেকে এটা বুঝতে পারছো। আমি সাইন থিটার ইন্টিগ্রেট করছি, তাহলে মাইনাস কস থিটা, লিমিট বসাও, তাহলে এইটা হচ্ছে কস থিটা এই ভ্যালু, মাইনাস সাইন থিটা এই ভ্যালু। এই তো ব্যাপারটা, কস থিটা মানে কস থিটা কস অফ দিস ভ্যালু মাইনাস কস অফ দিস ভ্যালু, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস দিয়ে মাইনাস কস অফ এই ভ্যালু, এই ম্যাক্স। তো এইটাকে যদি মাইনাস সাইনটাকে তুলে দাও, দুই সাইড থেকে যদি তুলে দাও, মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে আলটিমেটলি এই ইকুয়েশন আসবে। তোমরা নিজেরা এটা ভেঙে ফেলো না এই ফার্স্ট পার্টটা। আর সেকেন্ড পার্টটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডেল সিআর থেকে ডেল ম্যাক্স পর্যন্ত যদি এই পিএমটি ইন্টিগ্রেট করো, তাহলে পিএম ইন্টু ডেল ম্যাক্স মাইনাস ডেল সিআর, যে পিএম ইন্টু ডেল ম্যাক্স মাইনাস ডেল সিআর, সেকেন্ড পার্টের ইন্টিগ্রেশনের লিমিটটা বসাবো। এই দুটোই হচ্ছে, যেহেতু ডেল 1 আর ডেল 2 দুটো সমান, হ্যাঁ ডেল 1 আর ডেল 2 যে এরিয়া দুটো সমান, অতএব এই দুই ইকুয়েশন সমান, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সমান। আমি সেটাই বসিয়েছি, বসে সিম্পল ভেঙে চুরে ফেলেছি, ভেঙে টেঙে ফেলে দেখো আলটিমেটলি এখানে এই জিনিস আসছে যে ডেল কোসাইন অফ ডেল সিআর ইজ ইকুয়াল টু কোসাইন অফ ডেল ম্যাক্স প্লাস পি ম্যাক্স বাই পিএম বাই পি ম্যাক্স সাইন ডেল ম্যাক্স মাইনাস ডেল সিআর। তো এইটা তার মানে ডেল সিআরটা হবে কস ইনভার্সটা এই সাইডে নিয়ে যাও, কস ইনভার্স কোসাইন অফ ডেল ম্যাক্স প্লাস পিএম ডিভাইড বাই পি ম্যাক্স এই ডেল ম্যাক্স মাইনাস ডেল জিরো। এইটা এখানে আমি এইভাবে লিখতে পারি, ডেল ম্যাক্স মানেটা কি, এই কার্ভে যাও,
এই কার্ভের ডেল ম্যাক্সটা হচ্ছে তুমি যদি পাই থেকে এই যে এই ভ্যালু আর এই ভ্যালু নিঃসন্দেহের সমান, এই ভ্যালু আর এই ভ্যালু নিঃসন্দেহের সমান, অতএব এই সময় এইটুকু অ্যাঙ্গেলের পজিশন আর এইটুকু অ্যাঙ্গেলের পজিশন নিঃসন্দেহের সমান। তুমি যদি পাই থেকে এই 180 যেটা পাই এখান থেকে যদি এইটুকু অংশ বাদ দাও যেটা ডেল জিরোর সঙ্গে সমান, তাহলে এই ডেল ম্যাক্স আসে। তা আমি দেখো এরকম ধরনের লিখছি, ডেল ম্যাক্সটাকে লিখে দিয়েছি। দেখো এই যে ডেল ম্যাক্স মানে হচ্ছে পাই মাইনাস ডেল জিরো, তার মানে ডেল ম্যাক্স। ঠিক আছে তো? এইটা আর এখানে হচ্ছে পিএম এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম, পি ম্যাক্স সাইন অফ ডেল জিরো, কারণ এটা আমরা পিএম এর লাইন জানি। এই পিএম মানে এই পাওয়ার অ্যাঙ্গেল কার্ভের পি ম্যাক্স সাইন অফ ডেল এর জায়গায় যদি ডেল জিরো বসে তাহলে পিএম এর সঙ্গে সমান হয়। তো সেটাই আমি পিএম কে ভেঙে এই পি ম্যাক্স সাইন অফ ডেল জিরো ডিভাইড বাই পি ম্যাক্স। আর ডেল ম্যাক্স তো আগেই বললাম, ডেল ম্যাক্সটা হচ্ছে পাই মাইনাস ডেল জিরো। হ্যাঁ, তাহলে এখানে আসলো এই যে ডেল ম্যাক্স কে পাই মাইনাস ডেল জিরো বসে দিলে এরকম ভাবে সিম্পলিফাই করলে এটা মাইনাস কস অফ ডেল জিরো প্লাস এই ভ্যালু এই পি ম্যাক্স কাটা যায়, থাকে টুয়াইস পাই মাইনাস 2 ডেল জিরো ইন্টু সাইন অফ ডেল জিরো। এটি হচ্ছে ডেল জিরোর মান। হ্যাঁ, ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলের মান আমরা এইভাবে নির্ণয় করতে পারি যদি এটা হচ্ছে রোটারের ইনিশিয়াল অ্যাঙ্গেল যদি জানা থাকে, আমরা অনায়াসে বার করে ফেলতে পারি। আর এটা বার হয়ে যাওয়ার পরে আমাদের ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল টাইমও বার করা সহজ। এটা হচ্ছে এই ইকুয়েশন ক্রিটিক্যাল ক্লিয়ারিং, এই ডেল সি আর এর ইকুয়েশনটা আমরা বা ডেল সি এটা আমরা কিন্তু গোড়ার দিকে দেখে এসছি এই ইকুয়েশনটা। হ্যাঁ, বুঝতে পেরেছো? এই ইকুয়েশনটা এখানে এটাকে যদি তুমি ডেল সি বলো, এই যে এটাকে যদি ডেল সি বলো, তাহলে এই ইকুয়েশনটা আমরা আগে দেখে এসছি। সেটা এই যে এখান থেকেও যায়, এটাকে সি যদি বলো ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল, তার ডেল এটা টিসি। এই আর যদি ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বলো ডেল সি এর নামকরণ করো, তাহলে এই টাইমটা হবে ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম। এই ইকুয়েশনটা এইটা, সেটা এখানে নিয়ে এসছে, সেটাই এখানে আমরা নিয়ে এসছি। এই যে এই ইকুয়েশন থেকে ডেল সি এর ভ্যালু এরকম বার করে নিয়ে এসছে। তাহলে এইটাই আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস, যে পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারদের কাছ থেকে প্রোটেকশন ইঞ্জিনিয়াররা এই টাইমটা চায় যে একটা জেনারেটরের ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমটা কত, অর্থাৎ তার টার্মিনালে যদি ফল্ট হয় তা কত টাইমের মধ্যে আমাকে ফল্ট ক্লিয়ার করতেই হবে, কেন আমাকে ফল্ট ক্লিয়ার করতে হবে এর আগেই, বেশ আগে, নাহলে কিন্তু মার্জিন চান্স থাকবে না স্টেবল থাকার। এইটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা তাহলে এই লেকচারটাকে আমরা এই পর্যন্ত রাখি, রেখে আমরা পরেরটা অঙ্কটা পরে দেখাই, এখানে আমরা এ করে দিই।